আন্তর্জাতিক পর্যায়ের মহামারী এবং জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় মহামারী এটা, মিথ্যা সাক্ষ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে মুহূর্তে এমন একটা পরিস্থিতি চলে আসবে, কিয়ামতের আগ মুহূর্তে শাহাদাতাজ জুর, মিথ্যা সাক্ষ্য বেড়ে যাবে, ওয়া কিতমানা শাহাদাতিল হক, এবং সত্য সাক্ষ্য গোপন করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যা সাক্ষ্য বেড়ে যাবে, সত্য সাক্ষ্য লুকানো হবে। বলছি এটা আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের মহামারী। কি পরিমাণ মহামারী! গত 1 তারিখে এবং 6 তারিখে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশের পুলিশের ডিএমপি কমিশনার বললেন, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, এ পর্যন্ত যা হয়েছে সব জঙ্গি নাটক হয়েছে। গত 1 তারিখ এবং 6 তারিখের বক্তব্য এটা। ডিএমপি কমিশনারের কথা, গত 16 বছর জঙ্গি নাটক হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। 1 এবং 6 তারিখ, গত 2 দিন আগে নতুন একটা মামলা করেছে। তাও মামলা করেছে কাদের নামে? বাংলাদেশের তরুণদের আইডল যারা ছিলেন এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, প্রকাশ্যে সেমিনার করে বেড়াচ্ছেন, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, আসিফ আদনান হাফিজাহুল্লাহ, জাকারিয়া মাসউদ হাফিজাহুল্লাহ। আপনারা এদের অসংখ্য লেকচার পাবেন ইউটিউবে, অনলাইনে। ওরা অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, অথচ মামলার এজাহারে লেখা পালাতক আসামি রেজাউল করিম আবরার, পালাতক আসামি রেজাউল করিম আবরার, জঙ্গি আসামি, শুধু আসামি না, জঙ্গি আসামি। রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসউদ, এরা পালাতক আসামি। নাটকের পরিমাণটা আপনি লক্ষ্য করেন। যারা সমগ্র বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, সেমিনার করছে, প্রকাশ্যে অনলাইনে যাদের লেকচার আছে, ওদেরকে জঙ্গি মামলা দিচ্ছে পালাতক আসামি বলে। মিথ্যা সাক্ষ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগে মিথ্যা সাক্ষ্য বেড়ে যাবে। এটা কি? এটা কি আপনি বলুন, এটা কি? তাহলে আমরা গতকালকের আগের দিন গোপালগঞ্জে কি দেখলাম? বলুন, গোপালগঞ্জ কি দেখলাম আমরা? গত 9 তারিখে ঢাকার মিটফুটে যা দেখলাম, এগুলো কি? যারা প্রকাশ্যে সভা সেমিনার করছে, টুপিদারি হওয়ার কারণে তারা জঙ্গি হচ্ছে। যারা পিস্তল, রামদার হাতে দেশীয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাজপথে, ওদের ব্যাপারে জঙ্গি মামলা হইতে পারে না? যারা রাস্তায় লোকের সম্মুখে পাথর মেরে মানুষকে হত্যা করছে, ওদের ব্যাপারে তো জঙ্গি মামলা হইতে দেখি না আমরা। অথচ যারা প্রকাশ্যে দ্বীনের কথা বলে বেড়াচ্ছে, যারা 92% মুসলমানের দেশের মধ্যে মুসলিম শরিয়া শাসন চায়, মুসলিম শরিয়া শাসন চাওয়াটাই কি জঙ্গিবাদের আলামত? দাড়ি টুপি পরে ঘুরে বেড়ানোই কি জঙ্গিবাদের আলামত? 93% মুসলমানের দেশে যারা মানব বিধ্বংসী কালচার প্রতিষ্ঠা করতে চায়, পুরুষের সমকামী, মহিলায় লেসবিয়ান সভ্যতা যারা কায়েম করতে চায়, ওদের বিরুদ্ধে বলা আসিফ আদনানের এই কথাগুলোই কি জঙ্গিবাদ হওয়ার জন্য আলামত? যাদের ব্যাপারে জঙ্গিবাদের মামলা দেওয়া হয়েছে, আমরা ওদের অ্যাক্টিভিটি দেখলাম। রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ গত কয়েকদিন যে লেকচারগুলো দিয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য লেকচার হচ্ছে, আমরা বাংলাদেশে মুসলিম গরিষ্ঠ রাষ্ট্র হিসাবে শরিয়া শাসন চাই, শরিয়া আদালত চাই। আসিফ আদনানের অ্যাক্টিভিটি দেখলাম, তার বাজারে চিন্তা অপরাধ নামে একটা বই আছে, তার লাইব্রেরিতে অবক্ষয় কাল নামে একটা বই আছে, যেগুলো সমকামের বিরোধিতা করে লেখা, সমাজ বিধ্বংসী কার্যকলাপ লেসবিয়ানের বিরুদ্ধে লেখা। এগুলোই কি জঙ্গিবাদ হওয়ার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে আপনাদের কাছে? মামলা দিয়েছেন সাভারের একজন সম্ভবত এসপি আব্দুল মান্নান নামে, হাই মুসলমান। তাকে জিজ্ঞাসা করা হলো, সে বলছে 3 জনের একজনকে আমি চিনি না। জাতীয় পত্রিকার রিপোর্ট, আব্দুল মান্নান বলেছে 3 জনের একজনকেও আমরা চিনি না, আমি চিনি না। মামলা দেওয়া হয়েছে সরকারের আদেশ। আসিফ আদনান জুলাই আন্দোলনে আজকে যারা ক্ষমতায় বসে আছেন, রাজপথে নেতৃত্ব দেওয়া একজন লোক, রেজাউল করিম আবরার রাজপথে নেতৃত্ব দেওয়া একজন লোক, যারা জীবনের মায়া বলে রাজপথে ছিলেন বলে আপনারা আজকে ক্ষমতায়।
আর আজকে তারা জঙ্গি হয়ে গিয়েছে। কেন? শরিয়া শাসন চেয়েছে। কেন? তাদের সমকামের বিরুদ্ধে কথা বলেছে। গত সপ্তাহ বলেছিলাম জাতিসংঘের চুক্তি হচ্ছে বাংলাদেশের মধ্যে, জাতিসংঘের প্রধান হেড হিসেবে যে আসছেন সে একজন সমকামী, জাতীয় পত্রিকার রিপোর্ট, এবং সে তার সমকামী বন্ধু সহ বাংলাদেশে আসতে চায়। রেজাউল করিম আবরারের অপরাধ এটা, এই সমস্ত সমকামের বিরুদ্ধে তিনি দাঁড়ান, শরিয়া শাসন চেয়ে বসেন। এই কারণে আমাদেরকে কুণ্ঠাসা করা হচ্ছে। প্রিয় ভাই, এটা শেষ গন্তব্য নয়, বুঝবেন। শুধুমাত্র একজন আলেম শরিয়া শাসন চাওয়ার কারণে, একজন আলেম মানব বিধ্বংসী কালচারের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে যদি জঙ্গি হয়ে যায়, মনে রাখবেন আপনার আমার মানবিক মূল্যবোধ সমাজে থাকবে না, এটা নিশ্চিত। আজকে যদি আমি আর আপনি চুপ থাকি তাদেরকে দেখে, আজকে যদি মনে করি একজন আলেমের বিরুদ্ধে মামলা গিয়েছে, আমার কি দোষ, আমার কি এখানে, মনে রাখবেন আপনার এই সমাজ থাকবে না, আপনার এই সমাজ ভেঙে চুরমার হয়ে যাবে। আপনার ছেলে থাকবে না, এটা মনে রাখবেন। আপনার ছেলে আপনাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যাবে। এই তো কয়েকদিন আগে এমনটা হয়েছে, দেখেন নাই অনলাইনে? ইংলিশ মিডিয়ায় পড়ো একজন মেয়ে তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে দাঁড়িয়েছে, এবং কত জঘন্যতম কথা তার মুখ থেকে বের হয়েছে যে আমি আমার ইচ্ছাই তো পৃথিবীতে আসি নাই, বাবা মায়ের জৈবিক চাহিদা পূরণের যে খাহাসাত ছিল সেই খাহাসাতের কারণে আমার জন্ম হয়েছে। কত বড় জঘন্যতম কথা একজন বাবা মায়ের সামনে দাঁড়িয়ে আদালতে বলেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। এরকম একটা ভবিষ্যতের অপেক্ষায় যদি থাকেন তাহলে চুপ থাকতে পারেন। ওদের উদ্দেশ্য হচ্ছে পরিপূর্ণরূপে ইসলামী সমাজ ব্যবস্থা ভেঙে দেওয়া, পরিবার ব্যবস্থা বিলুপ্ত করা। প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে এটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের বিধি। একটা মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে গত 16 বছর যা হয়েছে, আপনাদের হয়তো মনে থাকার কথা, সম্ভবত 18-20-এর মধ্যে নোয়াখালী, আপনাদের নোয়াখালীতে একটা হত্যা মামলা হয়েছিল। নুসরাত, মনে আছে আপনাদের? আগুনে পুড়িয়ে মারা গিয়েছেন মাদ্রাসার ছাদের মধ্যে। মামলা প্রধানতম আসামি ছিলেন ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। তখন নিজের কাছে নিজেকেও খুব সবচেয়ে ছোট মনে হয়েছে। একজন মাদ্রাসার প্রিন্সিপাল, নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ হয়েছে। এটা একটা স্পর্শকাতর জায়গা, এটা একটা টার্ম ছিল ইসলামী লেবাসদারী মানুষদেরকে কুণ্ঠাসা করার জন্য, আলেমদেরকে কুণ্ঠাসা করে রাখার জন্য, ইসলামী রাজনীতিকে কুণ্ঠাসা করে রাখার জন্য, শরিয়া শাসন চাওয়া মানুষদেরকে কুণ্ঠাসা করার জন্য এটা একটা পলিসি ছিল তাদের, যে একজন মাদ্রাসার প্রিন্সিপাল ধর্ষণের সাথে জড়িয়ে দেওয়া থাকে, হত্যা মামলার সাথে জড়িয়ে দেওয়া থাকে। কিন্তু পরবর্তী সময়ে আমরা কি দেখলাম? 16 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, 16 জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়ে গিয়েছে, এখনো কিন্তু কার্যকর হয় নাই। কার্যকর হলো না কেন? ইলিয়াস হাসান, সাংবাদিক ইলিয়াস হাসানের সব রিপোর্ট মিথ্যা হোক, সব রিপোর্ট মিথ্যা হয়ে যাক, শুধুমাত্র নুসরাত হত্যাকাণ্ড নিয়ে যে 36 মিনিটের ভিডিওটা তিনি করেছেন, ওই ভিডিও দেখে তারপর আপনি বলেন যে এই তথ্যগুলো মিথ্যা কিনা। দেশের তুমুল আলোচিত যে হত্যাকাণ্ড ছিল নুসরাত হত্যার বিষয়ে, যেই 16 জনকে আসামি করা হয়েছে তাদের কেউ এখানে অপরাধী ছিলেন না। সিরাজউদ্দৌলা গ্রেফতার হওয়ার পরে ওই মাদ্রাসার প্রিন্সিপাল সহ এলাকাবাসী আন্দোলন করেছে, ওই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তারাও সেই হত্যাকাণ্ডের সামিল হয়ে গেল। এবং মিথ্যা সাক্ষ্যের পরিমাণটা কি পরিমাণ দাঁড়িয়েছে, মিথ্যা সাক্ষ্যের পরিমাণটা কি পরিমাণ দাঁড়িয়েছে। ইলিয়াস হাসান তো বাংলাদেশে না, ও বাহির থেকে দেশের মানুষ দিয়ে রিপোর্ট নিয়েছে। ওই যে বুরকা নাটক ছিল, নুসরাতের বুরকা উদ্ধার করা হয়েছে ডোবা থেকে, এবং যেই দোকান থেকে বুরকা উদ্ধার করা হয়েছে সেই দোকানের বক্তব্য, তাদের বুরকার মূল্য দেখানো হয়েছিল 1600 টাকা সম্ভবত। দোকানি বলছে আমার দোকানে 2500 টাকার নিচে কোনোদিন বুরকা বিক্রি হয় না। এটা হচ্ছে বুরকা নাটকের সাক্ষীর বক্তব্য। তারপর আগুন দিয়ে তো পুড়িয়ে মেরেছে। কেরোসিন এর যে নাটকটা ছিল, কেরোসিন নিয়েছে যে দোকান থেকে, ওই দোকানের বক্তব্য হচ্ছে আমার জীবনে আমি এই দোকান থেকে কেরোসিন বিক্রি করি না। এই হচ্ছে মিথ্যা সাক্ষ্যের পরিমাণ। তাহলে তারা কেন সাক্ষ্য দিল? সাক্ষ্য না দিলে তাকেও নুসরাত হত্যাকাণ্ডে মামলার আসামি হইতে হয়।
নুসরাত হত্যাকাণ্ডের যারা কিছুটা জানতো কিভাবে হত্যা হয়েছে, কিভাবে সে মারা গিয়েছে, তাদের প্রত্যেককে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত হইতে হয়েছে, সেই হত্যাকাণ্ডের আসামি হইতে হলো। কত বড় জঘন্যতম একটা অবস্থা আমাদের মধ্যে বিরাজ করছে, কিয়ামতের একটা আলামত। এটা তো কিছু সামনে আসার জন্য আমরা দেখি, এভাবেই তৈরি হয়েছিল আয়নাগরগুলো। আমার ভাইরা দাড়ি টুপিওয়ালা হওয়ার কারণে, শরিয়া শাসন চাওয়ার কারণে, সমকাম লেসবিয়ানের বিরুদ্ধবাদী হওয়ার কারণে জঙ্গি হয়ে গেল। অথচ আমরা দেখলাম গোপালগঞ্জে রাইফেল হাতে, পিস্তল হাতে, দেশীয় অস্ত্র হাতে, রামদা হাতে মানুষ প্রশাসনের উপর চড়া হয়েছে। যারা এতদিন পর্যন্ত জঙ্গি নাটকের মামলাগুলো সাজিয়েছে, প্রথম আলো আর ডেইলি স্টার, ওদের পত্রিকার রিপোর্ট হচ্ছে গোপালগঞ্জে এনসিপির উপরে হামলা করেছে এলাকাবাসী। ভাষাগত দিকটা দেখেন, দাড়ি টুপি হয়েছে যারা, তারা জঙ্গি। আর পিস্তল অস্ত্রধারী মানুষগুলো যখন প্রশাসনের উপর হামলা করলো, ওরা হয়ে গিয়েছে এলাকাবাসী, ওরা হয়ে গিয়েছে কিছু দল লোক। এই জঙ্গি নাটকের মূল হোতা ছিল তারা। আমরা জুলাইয়ের পর থেকে বলছি, যারা মানুষের পরিবার ধ্বংস করছে, যারা মানুষের কুল খালি করছে, যারা স্বামীকে স্ত্রীকে বিধবা করছে এই জঙ্গি নাটক তৈরি করে, ওদেরকেও কি বাক স্বাধীনতা বলার কথা বলে, সাংবাদিকতার স্বাধীনতার কথা বলে, নিউজ পোর্টালের স্বাধীনতার কথা বলে, ওদেরকেও কি বাংলাদেশে নিউজ করতে দেওয়া যায়? কি যৌক্তিকতা এখানে? স্বাধীনতার কথা বলে যারা নিরপরাধ মানুষগুলোর কুল খালি করে দিচ্ছে। নুসরাত হত্যাকাণ্ডের 16 জন আসামির 16 জনই নিরপরাধ ছিল, যাদেরকে অপরাধী বানিয়েছে প্রথম আলো, যাদেরকে প্রথম আলো অপরাধী বানিয়েছে। 6-7 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেল তাদের জীবন থেকে। ওদেরকেও স্বাধীনতার কথা বলে বাংলাদেশে রিপোর্ট করতে দেওয়া হয়। এটা আমাদের জন্য লজ্জাজনক। মানুষ হিসাবে এটা আমাদের জন্য লজ্জাজনক। রাজনৈতিক কোনো পরিচয় আমাদের সামনে এখানে আনার প্রয়োজন নাই। শুধুমাত্র মানুষের পরিচয় হিসাবে যারা মানুষকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের পরিবার ধ্বংস করে দিচ্ছে, ওদেরকে উৎখাত করা প্রয়োজন ছিল। প্রিয় ভাইরা, এই হচ্ছে মিথ্যা সাক্ষ্যের অবস্থা। আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ঈমানদারেরা, যারা ঈমান আনয়ন করেছো, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, অধিক পরিমাণে সন্দেহ করা থেকে বেঁচে থাকো। মানুষের প্রতি সন্দেহের তীর ছুড়ে দেওয়া থেকে বিরত থাকো। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু কিছু সন্দেহ আছে যেগুলো কি পাপ। কিছু কিছু সন্দেহ আছে যেগুলো পাপ। সূরা হজ আয়াত নাম্বার 30 এর শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজতানিবু কাওলাজ-জুর, মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন মিথ্যা সাক্ষ্য থেকে এবং সময়ের অপচয় থেকে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে।